মাননীয় শিক্ষামন্ত্রী একেবারে গুলগপ্প দিয়ে দিলেন। কারণ গুলগপ্প দেওয়া ছাড়া একজন শিক্ষামন্ত্রীর আর কোনো উপায় নেই। রাজ্যের যদি শিক্ষামন্ত্রীর যদি এই মানসিকতা হয়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হবে, বা রাজ্যের যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে তাদের মানসিকতাটা কি হবে। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী কি বললেন, সুপ্রিম কোর্ট তো বলেনি যোগ্য অযোগ্য আলাদা করতে। কীরকম অদ্ভুত ধরনের কথা শুনুন। আম জনতা থেকে কম শিক্ষিত, মধ্যশিক্ষিত, বেশি শিক্ষিত সবাই কিন্তু জানে যে অযোগ্যদের আলাদা করে দিতে বলেছে। কারণ অযোগ্যদের আলাদা করে তাদের টাকাটা ফেরত দিতে হবে 3 সপ্তাহের মধ্যে। আর 3 দিন বাকি আছে 3 সপ্তাহ হতে, এবং মামলা সুপ্রিম কোর্টে উঠছে। কেন তারা, এবং অলরেডি আমাদের হাইকোর্টেও সে মামলা উঠে গেছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেন অযোগ্য তারা পয়সা ফেরত দেবে না এবং কারা বিদ্যালয়ে যাবে সেই তথ্য 2 দিন, কালকের হয়ে গেছে, আজকের এবং পরশু দিনের মধ্যে সেটা জমা দিতে হবে। সুতরাং 4 দিক থেকে একেবারে বিপদে বিপদে জর্জরিত হয়ে গেছে এই সরকার। এবং দেখুন, যারা স্কুল সার্ভিস কমিশনের মধ্যে আছেন, বয়স্ক তথা কম বয়স্ক, তারা কিন্তু সেখানে খেতে মাখতে পাচ্ছে না। তাদেরও খুব অবস্থা সঙ্গীন হয়ে যাচ্ছে, এবং বাইরে থেকে যে অবস্থা, কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যারা যোগ্য এবং অযোগ্য এখানে সবাই মিলে চলে গেছে। তাদের কথা হচ্ছে যে আপনারা 3rd লিস্ট হোক আর 4th লিস্ট হোক আর 2nd লিস্ট হোক, আপনারা নামগুলো প্রকাশ করে দিন। কারণ এই সরকার পরিষ্কার করে চাচ্ছে যে অযোগ্যরা যেন তাদের টাকা ফেরত না দেয়। কারণ এই অযোগ্যরাই যদি টাকা ফেরত দেয়, তাহলে কিন্তু সরকারের পুরো দুর্নীতি জনগণের সামনে উঠে আসবে। যেটা বারবারই বলেছি, অযোগ্যরা টাকা ফেরত দিলেই কিন্তু সঙ্গে সঙ্গেই তারা রথী মহারথীদের নাম বলে দেবে, আর সেটা এই সরকারের মহাবিপদ, যন্ত্রণার কারণ। কারণ 2026-এ বিধানসভা ভোট। সুতরাং বিধানসভা ভোট কিভাবে উতরাবে? যতই সংখ্যালঘুদের ভোট বলুক আর হিন্দুদের ভোট বলুক না কেন যে তাতেই জিতে যাবে, কিন্তু এটা জনমানসে প্রচুর এফেক্ট করবে। আরেকটা কথা আমি বলবো, এই যে 25,752 জনকে আমি অনুরোধ করব, তাদের আত্মীয় স্বজনকে ইমিডিয়েটলি যেন ওই যে কন্যাশ্রী, যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বয়কট করুক। তারা বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান দিক যে আমরা এই টাকা আর নেব না, এই টাকা আমাদের আর দরকার নেই। কারণ আপনারা আন্দোলন করছেন, আপনাদের চাকরি চলে গেছে, বা অযোগ্যরা তাদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু তাহলে আপনারা সরকারের সঙ্গে এই ব্যাপারে একমত কেন হচ্ছেন? আপনারা জোর করে বলুন আপনার আত্মীয় স্বজনদের যে এই মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা নেব না। আমাদের সন্তানের চাকরি হলেই কিন্তু আমাদের আর লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, ওই ভিক্ষাবৃত্তি আমাদের আর দরকার নেই। কন্যাশ্রী, যুবশ্রী আপনাদের বোন দিদিদের বলুন যে সেইটা থেকে বয়কট করতে। কারণ পশ্চিমবঙ্গে এর আগে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ছিল না। মানুষের কিন্তু ভালোভাবে চলে যেত, তারা ওষুধপত্র, ডাক্তার সব কিছুতে তাদের কোনো অভাব হতো না, হয়তো একটু কষ্ট হতো। কিন্তু এই দান বৃদ্ধি আর এই বৃত্তিতে আপনারা আর মজে যাবেন না। কারণ এবারে আপনাদের প্রতিবাদ করার সময় এসেছে, এবং এই সরকার ফেলবেন কি ফেলবেন না সেটার মধ্যে আমি নেই। কোন সরকার আসবে কি আসবে না সে সম্বন্ধে আমার কোনো মানসিকতা নেই, কিন্তু বলছি এই সরকারকে ইমিডিয়েটলি এখান থেকে সরিয়ে দিলেই তবে কিন্তু আপনাদের ভাগ্য আবার আগের মতো ফিরবে। কারণ দেখুন, সঙ্গে সঙ্গেই তো বিজ্ঞপ্তিটা দিতে পারত, কেন এত বা দেরি করছে? একদিনের মধ্যেই তো স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায়। অর্থাৎ
কি সিলেবাস করবে, কি পরীক্ষা পদ্ধতি করবে, সে আগের পরীক্ষা পদ্ধতি তো সরকারের কাছে আছে, যেটা পার্থবাবু করে গেছিল, সেখান থেকে কিছু বাচ্চা দিয়েই তো করতে পারে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি ইন্টারভিউ প্রথা থাকে তাহলে এবছরে ডিসেম্বর পর্যন্ত কিন্তু রেজাল্ট বার করতে বলছি, পুরোটাই কিন্তু কমপ্লিট করতে পারবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন এর আগের সরকারের সময় পরোক্ষভাবে যুক্ত ছিলাম তখন বললাম যে ইন্টারভিউ যদি হয় তাহলে সেখানে মিনিমাম 3 মাস সময় নেবে। সুতরাং মে মাসে যদি বিজ্ঞপ্তি দেয়, পড়তে সময় দিতে হবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অন্তত 4 মাস, 3 থেকে 4 মাস পড়তে সময় দিতে হবে। তারপরে রেজাল্ট বার হতে 1 মাস ধরি, তারপরে ইন্টারভিউ হতে আরও 2 থেকে 3 মাস, তাহলে এসে গেল ডিসেম্বর। কিভাবে সম্ভব? তারপরে কাউন্সেলিং আছে, কিভাবে সম্ভব? সুতরাং সরকারের এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 31শে ডিসেম্বর হয়ে গেলেই কিন্তু পুরো প্যানেল বাতিল, অর্থাৎ আগের মতো আবার সেই প্যানেলটাই রইবে, যেটা মাননীয় বিচারপতি, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই রায় বহাল থাকবে। তাই রাজ্য সরকার কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তার উপরে আরেকটা হচ্ছে বিপদ, যে এক্ষুনি যদি অযোগ্যদের লিস্ট প্রকাশ করি তাহলে কিন্তু অযোগ্যরা এক্ষুনি সবার নাম প্রকাশ করে দেবে, এবং রাজ্যে এই কি রাহাজানি, ঘর বাড়ি থেকে দোকানপাট সব কিছু কিন্তু পুড়িয়ে ছারখার করে দেবে বলে অনুমান করতে পারছি আমি। অযোগ্যরা সহজে ছাড়বে না।